সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে একটি ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাশন করতে আসছি। সেই টপিকটি হচ্ছে বাংলাদেশ স্টক মার্কেটে মাল্টিন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল স্টক এর মোট 17টি স্টক নিয়ে আমি একটু ডিসকাশন করব, যা আপনাদেরকে বিনিয়োগ করতে একটু সুবিধা হতে পারে, সিকিউর হতে পারে। আসলে আমরা তো মার্কেটে ইনভেস্ট করি বিভিন্ন প্যারামিটার দেখে। তো এখানে কিছু কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলো আপনি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এই স্টকগুলো থেকে কখনো আপনার লস হবে না। কারণ গুড ফান্ডামেন্টাল স্টক এবং এটার ফান্ডামেন্টাল নিয়ে আমি আলোচনা করব। তো একটি স্টকের ইনভেস্ট করার ক্ষেত্রে যে কয়টি প্যারামিটার আমরা ফলো করে থাকি, সেই প্যারামিটারগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলবো টোটাল মাল্টিন্যাশনাল অ্যান্ড ন্যাশনালের 17টি স্টক নিয়ে। তো প্রথমেই আমরা দেখব যে আসলে একটা মার্কেট ফান্ডামেন্টালি স্ট্রং হওয়ার পিছনে একটা বড় একটা প্যারামিটার হচ্ছে যে তার ডিরেক্টর হোল্ডিংস কত পার্সেন্ট থাকে। তো ডিরেক্টর হোল্ডিংস যদি আমরা দেখি এখানে, তো আমি এখানে এই টেবিলের মধ্যে সাজিয়েছি এক্সেল ফর্মে, যে এখানে একটা আমি দেখে নেব যে আসলে সবচেয়ে বেশি ডিরেক্টর হোল্ডিং যে স্টকটি আছে বাংলাদেশে, সেটা হচ্ছে ওয়ালটন 98.51%। তারপরে নেক্সট হচ্ছে বার্জার, প্রথম হচ্ছে ওয়ালটন, নেক্সট হচ্ছে বার্জার, তারপর হচ্ছে ইউনিলিভার 91.34 ডিরেক্টর হোল্ডিং, তারপরে ইউনাইটেড পাওয়ার আছে 90%, গ্রামীণ ফোনে আছে 90%, মারিকোতে আছে 90%, রবিতে আছে 90%, র্যাকিট ব্যাংকেজার 82.96, আর বাংলাদেশ সাবমেরিন কেবলে আছে 73.84 গভর্নমেন্টের, আর হচ্ছে ব্যাটবিসি আছে 72.91%, বাটা সুতে আছে 70%, আর লাফার্জ হোলসিমে আছে 64.15%, হেডেলবার্গ সিমেন্টে আছে 60.67%, লেন্ডিবিডি 60%, সিঙ্গার বিডিতে 57%, রায়নাটায় 51.29%, অ্যান্ড স্কোয়ার ফার্মাতে আছে 35.46% ডিরেক্টর হোল্ডিংস। এই হচ্ছে আমাদের মাল্টিন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল যে ফান্ডামেন্টাল স্টকগুলোর ডিরেক্টর হোল্ডিং। তো সবচেয়ে বেশি আছে আমাদের একটা দেশি কোম্পানি 98.51 ওয়ালটন, আর সবচেয়ে কম আছে আমাদের দেশি কোম্পানি, সেটা হচ্ছে আমাদের 35.46 স্কোয়ার ফার্মা। এখন আমি দেখব এইগুলোর অর্থ হচ্ছে যে আপনার যদি ডিরেক্টর হোল্ডিংয়ে যদি বেশি পরিমাণ স্টক থাকে, তাহলে এই স্টকটা কিন্তু সহজে ম্যানিপুলেট করা যায় না, কারণ মেজরিটি অংশটা কিন্তু ডিরেক্টরের আন্ডারে থাকে। হ্যাঁ, আদার্স অনেকগুলো ফ্যাক্টরের কারণেও শেয়ার মার্কেটে স্টকটা আপ ডাউন করতে পারে। তো এখন আমরা দেখবো যে মার্কেট ক্যাপিটাল একটা ফ্যাক্ট, কারণ হচ্ছে আপনি আসলে কোথায় বিনিয়োগ করছেন, আপনি কি লার্জ ক্যাপে করতেছেন, মিড ক্যাপে করতেছেন, নাকি স্মল ক্যাপে করতেছেন। তো সেক্ষেত্রে একটা কথা চলে আসে যে আসলে আপনি যদি রিস্ক নিতে পছন্দ করেন তাহলে আপনি স্মল ক্যাপে বিনিয়োগ করতে পারেন, সেখানে শর্ট টার্ম টাইম ইনভেস্ট করতে পারেন, এবং আপনাকে হাই রিস্ক নেওয়ার ক্ষেত্রে সেরকম স্ট্রং মেন্টালিটি থাকতে হবে। পাশাপাশি আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, রিসার্চ করে কিন্তু আপনি স্মল ক্যাপে কিন্তু ভালো আর্ন করতে পারেন। তবে এখানে রিস্কটা যেমন হাই, গেইনটাও কিন্তু হাই, মানে গ্রোথ গেইনটাও পাওয়া যায়। আর মিড ক্যাপের ক্ষেত্রে যারা রিস্ক মোটামুটিভাবে নিতে পারেন, অথবা একটা দেখা যাচ্ছে যে একটা একটা মোটামুটি একটা রিস্ক মিড লেভেলে আপনি একটা রিস্ক নিয়ে একটা প্ল্যান করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মিড ক্যাপে ইনভেস্ট করতে পারেন। এখানে কিন্তু কিছু লং টার্মের জন্য করা যায়, বা শর্ট টার্মের জন্য করা যায়। তো এখানে এইগুলো মিড ক্যাপিটাল আর লার্জ ক্যাপিটালের ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চান স্টকগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে যারা কনজারভেটিভ, দেখাচ্ছে যারা শেয়ার মার্কেট খুব একটা রিস্ক নিতে চান না, বা অলস মানি আছে আপনি ফেলে রাখলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি উইদাউট এনি টেনশন বা উইদাউট এনি ক্যালকুলেশন আপনি কিন্তু লার্জ ক্যাপে করলে কিন্তু আপনার রিস্কটাও লো হয়ে যাচ্ছে, যদি গেইনটা এখানে গ্রোথটাও কিন্তু লো থাকে। স্বাভাবিক, যেখানে রিস্ক কম সেখানে কিন্তু গেইনও কম থাকে। তো এই ছিল হচ্ছে মিড ক্যাপ, স্মল ক্যাপ, আর হচ্ছে লার্জ ক্যাপ নিয়ে। তো আমরা সাধারণত স্মল ক্যাপ 5000 এর নিচে যে
মার্কেট ক্যাপিটাল নিয়ে থাকে সেটাকে ধরবো, আর মিড ক্যাপিটালটা ধরবো 5000 অ্যাবাভ 20000 অ্যাবাভ, 5000 থেকে 20 প্লাস, যেটাই যে আমরা ধরবো মিড ক্যাপিটাল। তো এখানে স্টকগুলো যেমন ওয়ালটনের কিন্তু মার্কেট ক্যাপিটাল 21477, তার মানে এটা কিন্তু পড়ে গেছে মিড ক্যাপিটালে পড়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা এটাতে মিড ক্যাপিটাল, এখানে আমি দিছি মিড। তো এই ক্ষেত্রে আমি যদি কালারটা একটু দিয়ে দিই এই জায়গায়, একটু দেখা যাচ্ছে যে এখানে তো আমি দিলাম গ্রিন কালার দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে মিড ক্যাপিটালের মধ্যে পড়ে যাচ্ছে, মার্কেট ক্যাপিটালে যেটা দেখতেছি সেটা। তো এখানে আমরা যদি আর এটার একটু আলোচনা করে নিই, তো এখানে আরো মার্কেট ক্যাপিটালে বার্জারে যেমন আছে 8294.68, 8294.68 ক্রোর হচ্ছে মার্কেট ক্যাপিটাল বার্জারের। এটা কিন্তু 5 এর উপরে, যার মানে এটাও কিন্তু হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এটাও কিন্তু আমাদের একটা হচ্ছে মিড ক্যাপিটালের মধ্যে পড়ে যাচ্ছে। ইউনিলিভার 5727.94, এটাও কিন্তু 5000 অ্যাবাভ, তার মানে এটাও কিন্তু মিড ক্যাপিটালের মধ্যে পড়ে যাচ্ছে। আর ইউনাইটেড পাওয়ার সেম 8857.74, এটাও কিন্তু মিড ক্যাপিটালে পড়ে যাচ্ছে। গ্রামীণ ফোন 45950, এটা হচ্ছে অ্যাবাভ 20 প্লাস অ্যাবাভ, এটা অনেক বড় একটা ক্যাপিটাল নিয়ে মার্কেটে আছে। মারিকোতে আছে 7337.30 ক্রোর মার্কেট ক্যাপিটাল, আর রবিতে আছে 15399.52 ক্রোর। র্যাকেট ব্যাংকাজের আছে 2297.06 ক্রোর, আর সাবমেরিন আছে 2303.73 ক্রোর, আর ব্যাট বেচিতে আছে 22,469.40 ক্রোর, আর বাটা শুতে আছে 1285.92 ক্রোর। আর এখানে আমরা দেখবো লাফার্স হোলসিমে 7853.77, হেডেলবার্গ সিমেন্ট আছে 1677.03, আর লিন্ডিবিডিতে আছে 1998.46, সিঙ্গার বিডিতে আছে 1463.64, আর র্যানেটাতে আছে 9130.99, স্কোয়ার ফার্মাতে আছে 20,432.70। তো এইটা হচ্ছে মার্কেট ক্যাপিটালের ক্ষেত্রে। আমরা এখানে আমাদের মিড ক্যাপিটাল বেশি 5000 অ্যাবাভ, আর হচ্ছে কিছু হচ্ছে আপনার স্মল ক্যাপ আছে 5000 এর নিচে ইকুয়াল। আর পাশাপাশি আমরা দেখব যে গ্রোথ যদি আমরা দেখতে পাই যে আসলে আমাদের যদি সবচেয়ে বেশি গত লাস্ট 3 মান্থসে যে গ্রোথ কোন স্টকগুলো দিয়ে আসছে, তার মানে এখানে কিন্তু আসছে হাইডেলবার্গ সিমেন্ট 55% গত লাস্ট 3 মান্থের তার গ্রোথ, আর জিপি আছে 50%, ইউনিলিভার 48%, ওয়ালটন 45%, লিন্ডিবেরি 38, তারপর রবি 35, 34, এভাবে কমতে কমতে লাস্টে সর্বশেষ গ্রোথ আসছে এখানে বাটা 0%, বার্জা 7%, এলএসবি 11%। এইগুলো হচ্ছে গ্রোথ ওভার লাস্ট 3 মান্থসের একটা প্যারামিটার। আর পাশাপাশি আমরা দেখবো যে লোনের ক্ষেত্রে যে লোন কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট, কারণ আপনার যদি লোন বেশি থাকে তাহলে কিন্তু আপনি ভালো ডিভিডেন্ড নিতে পারবেন না, কারণ আপনার প্রফিট থেকে কিন্তু লোনটা পরিশোধ করতে হচ্ছে। আর আপনার ইপিএস যদি ভালো আসে তারপর কিন্তু আপনি ভালো ডিভিডেন্ড নিতে পারবেন না, কারণ আপনার শর্ট টার্ম লং টার্ম যদি লোন থেকে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে সবচেয়ে বেশি লোন আছে এরকম কোন স্টকগুলো, যে সিঙ্গার বিডিতে 840.20 শর্ট টার্ম লোন আছে, আর তারপরে হচ্ছে ইউনাইটেড পাওয়ার আছে 684 ক্রোর, স্কোয়ার ফার্মা 61.9, তারপরে ওয়ালটন 514 ক্রোর, হেডেলবার্গ সিমেন্ট 409, তারপর রবি, এভাবে কন্টিনিউ কিন্তু দেখা যায়। আর কিছু কিছু স্টকের কিন্তু আছে এখানে একেবারে জিরো আছে, যে তাদের কোনো আসলে কোনো লোনই নেই, শর্ট টার্ম লং টার্ম কোনো লোনই নেই। এই স্টকগুলো হচ্ছে আপনার ইউনিলিভার, লিন্ডেভিডি, ব্যাটভিসি, ম্যারিকো, আর র্যাকেট ব্যাংকাজার, লাফার্জ হোলসিম। তো এক্ষেত্রে একটা দেখার ব্যাপার হচ্ছে যে যাদের লোন কম তাদের কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সংখ্যার সুবিধাটা বেশি থাকে। যেমন ইউনিলিভারের একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু তার ইপিএস 42.8, বাট পি কিন্তু তার পিটা কিন্তু অনেক হাই, পি রেশিও 69, কিন্তু সে 300% দিতে পারছে, কারণ হচ্ছে তার কিন্তু লোন নাই, তার প্রফিট থেকে লোনটা শোধ করতে হচ্ছে 300%, কিন্তু সে দিতে পারতেছে। তারপর লিন্ডেভিডির ক্ষেত্রে সেম, ওর লোন কিন্তু নাই, এবং যার ফলে তার কিন্তু ডিভিডেন্ডটাও অনেক বেশি দিচ্ছে। ব্যাট ভিসিতে সেম, তার লোন নাই 100%,
তারপর মারিকোতেও সেম লোন নাই, 1000% ডিভিডেন্ড দিতে পারতেছে। র্যাকিট ব্যাংকাজের কোনো লোন নেই, 550% কিন্তু ডিভিডেন্ড দিতে পারতেছে। তারপর লাভার্স হোলসিম 50% যেহেতু লোন নেই। আর বার্জারও সেম, কোনো লোন নেই, তো তার 500% ক্যাশ ডিভিডেন্ড। বাটাতেও লোন নেই, তার ক্যাশ ডিভিডেন্ড পার্সেন্ট দিচ্ছে হচ্ছে 105%। তো এই প্যারামিটারগুলো যদি আপনি দেখে যদি কোনো স্টকে বিনিয়োগ করেন, তাহলে সুবিধাটা হবে যে আপনার বিনিয়োগটা কিন্তু সুরক্ষিত থাকতেছে। আর এগুলাতে আপনার সহজে কিন্তু আপনার কি বলে যে 10% বা 5% যে আপ ডাউনটা, এটা কিন্তু ওইভাবে, যেমন আমরা জানি যে আপ টু 200% পর্যন্ত যদি কোনো স্টকের প্রাইস থাকে, তাহলে 10% কিন্তু আপ ডাউন করবে। আর আবার যদি 200 to 500 এর টাকার মধ্যে যদি স্টক আপ ডাউন করে, তাহলে কিন্তু 8.7% কিন্তু প্রাইস চেঞ্জিংটা হয়। আর অ্যাবাভ 500 to 1000 পর্যন্ত 7.5% হয়। আর অ্যাবাভ 1000 to 2000 6.25% চেঞ্জ। আর অ্যাবাভ 2000 to 5000 হচ্ছে 5%। আর অ্যাবাভ 5000 এর অ্যাবাভ যদি হয়, তাহলে 3.7% চেঞ্জটা আসতে পারে। অর্থাৎ যত ভালো স্টক তত কিন্তু তার আপনার চেঞ্জ, এটা প্রাইস চেঞ্জিংটা কিন্তু ও কম হয়। সেই জন্য ভালো ফান্ডামেন্টাল স্টকে, আর গুড স্টক আর নট চিপ। আপনি যত ভালো স্টকে যাবেন, ভালো স্টক কিন্তু কখনোই চিপ রেটে পাওয়া যায় না, কারণ এটা হচ্ছে তো মিড ক্যাপ, স্বাভাবিকভাবেই ওইভাবে এরা মেনটেন করা হয়। তাহলে আমরা দেখলাম যে লোনও একটা ব্যাপার থাকে, যাদের শর্ট টার্ম এবং লং টার্ম লোন দুইটাই লোন থাকে, তারা কিন্তু এত ভালো কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না। তার আমরা ম্যাক্সিমাম দেখলাম এখানে লং টার্মে আমরা দেখি যে ম্যাক্সিমাম কারা কারা আছে। সেম এই যে রবি, হিউজ পরিমাণ 764.10 হচ্ছে লং টার্ম, আর তার শর্ট টার্ম লোন হচ্ছে 385 crore, মানে প্রায় কত 1100-র উপরে কোটি কিন্তু তার লোনই আছে। তো তাহলে সে কিভাবে আগাবে? তার টোটাল শেয়ারের সংখ্যা কিন্তু অনেক হাই, 523.7, এটা হচ্ছে বাংলাদেশে এভার হাইয়েস্ট শেয়ার টোটাল একটা স্টকের। আর তার পি রেশিও 35, ইপিএস 0.82, ন্যাব হচ্ছে 12.17, ন্যাব 12.17 মানে পার শেয়ারে। হ্যাঁ, তাহলে কিন্তু এত শেয়ার হওয়ার কারণে কিন্তু ন্যাবটা কমে গেছে এবং তার ইপিএসটা কমে আসতেছে। ক্যাশ ডিভিডেন্ড 10% দিতে পারতেছে, মার্কেট প্রাইস 29.40 টাকা। অর্থাৎ এই লোনটা যদি তার কমে যেত, তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে ইপিএসটাও বেড়ে যেত। এখানে ইপিএসটা বাড়লে কিন্তু তার মার্কেট প্রাইসটাও বাড়তো, তার আপনার পিটাও ঠিক থাকতো, ন্যাবটাও ঠিক থাকতো। তো এইগুলা, এই লোন কিন্তু ক্ষতিগ্রস্ত করে একটা শেয়ারকে। তার কাস্টমারদেরকে, বিশেষ করে তার বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দিতে কিন্তু সে অনেকটাই ভালো দিতে পারে না। তার কারণ হচ্ছে তার প্রফিট থেকে কিন্তু লোনটাকে পরিশোধ করে তাকে মিনিমাইজ করতে হচ্ছে। এই যে হাইয়েস্ট লং টার্ম লোনের মধ্যে কিন্তু রবি আছে, তারপর ওয়াল্টার আছে, ওয়াল্টার 514, এতে ইউনাইটেড পাওয়ারও কিন্তু অনেক, প্রায় 10 কোটি, সরি কি বলি 600 900 1000, প্রায় 1000 কোটি টাকার মতো লোনই আছে এখানে। তারপর 80% সে দিচ্ছে। যদি এই লোনটা যদি আরো কমে আসে, তাহলে কিন্তু সে আরো বেশি তার বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দিতে পারত, কারণ তার কিন্তু পি রেশিওটা খুবই ভালো, ইপিএসটাও ভালো আছে, ন্যাপটা সাথে বছর ওটা মোটামুটি যায়, সমস্যা নেই কারেন্ট প্রাইসের সাথে। বাট এই লোনটাই কিন্তু তাকে পিছিয়ে দিচ্ছে, নাহলে কিন্তু সে 100 অ্যাবাভ কিন্তু বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দিতে পারতো। সেম সাবমেরিনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার সেম এই যে প্রায় 3 কোটি টাকার মতো তার লোন আছে। তো সেক্ষেত্রে কিন্তু তার এখানে কিন্তু তার ইপিএসটাও ভালো, পি রেশিওটাও ভালো এবং তার ক্যাশ ডিভিডেন্ডও হিস্ট্রিও ভালো, 51%, মার্কেট প্রাইস 139.7, পি কিন্তু 10.27 ধরে রাখার একটা বিশাল। তার টোটাল শেয়ারও কিন্তু অনেক, প্রায় 16.5 কোটি। তো সিমিলারলি আমরা দেখবো যে স্কয়ার ফার্মার ক্ষেত্রে, স্কয়ার ফার্মার কিন্তু লং টার্ম লোন হচ্ছে 136.8, আর শর্ট টার্ম হচ্ছে 61.9। তো এইগুলা অনেকগুলো আছে এখানে। তো প্রথম তো জিরো থাকে, এইগুলা কিন্তু আসলে লোনটা কিন্তু যদি কমানো যায়, তাহলে কিন্তু তাদের এখানে কিন্তু এই 105 দিচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, এখানে আরো বেড়ে যেতে পারতো। কারণ তার তো ইপিএসটা ভালো, পি রেশিওটা ভালো, ন্যাপটা ভালো। তো সেই ক্ষেত্রে তার কিছু লোনটা কমে যায়, তাহলে কিন্তু তার প্রফিট মার্জিনটা আরো বিনিয়োগকারীদের বেশি দিতে পারবে। তাহলে আমরা দেখলাম যে ডিরেক্টর হোল্ডিংস একটা দেখলাম, ক্যাপিটাল দেখলাম, মিড ক্যাপ অ্যান্ড হচ্ছে স্মল ক্যাপ শেয়ারগুলা, আর তার গ্রোথ দেখলাম লাস্ট 3 মান্থসের পারফরমেন্স, আর লোনটা দেখলাম। এই প্যারামিটারগুলো কিন্তু একটা স্টককে উপরে বা নিচে নামাতে অনেক কিন্তু রোল প্লে করে। আচ্ছা, তারপরে এটা আমরা এগুলো দেখে ফেললাম। এখন আমরা দেখবো টোটাল শেয়ার।
টোটাল শেয়ার সবচেয়ে বেশি তো আছে এখানে। আমরা যদি এখানে দেখি টোটাল শেয়ারটা যদি আমরা একটু বড় থেকে ছোট দেখি, সবচেয়ে বেশি এখানে টোটাল শেয়ার এরকম আসলো কেন? এনিহাও এটা একটা প্রবলেম হয়ে গেছে, মেবি এটা এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, সবচেয়ে বেশি তো আমরা দেখলাম যে রবিতে হচ্ছে 523 কোটি, প্রায় 24 কোটি শেয়ার আছে। তারপর ব্যাট বিসিতে আছে 54 কোটি, 57 হচ্ছে ইউনাইটেড পাওয়ার, 88 স্কোয়ার ফার্মা, তারপরে এতে কম, এইগুলোতে কম। তারপরে এদিকে আমরা আসি জিপিতে 17 কোটি 14 লাখ, সাবমেরিনে আছে 16 কোটি 48 লাখ, তারপর র্যানাটাতে 11 কোটি, প্রায় 11.5 কোটি। তো এইগুলো কিন্তু শেয়ার। এই যে আরেকটা আছে এখানে আমরা দেখতেছি যে লাফার্জ হোলসেমে কিন্তু অনেক 116 কোটি 14 লক্ষ শেয়ার কিন্তু এই স্টকটি বেয়ার করতেছে। এখন মেইন ইম্পর্টেন্ট থিং হচ্ছে পি রেশিও। যে পি রেশিও কিন্তু একটি স্টকের গুরুত্বপূর্ণ একটা, আমরা পি রেশিও দিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু একটা ভালো স্টক যদি চিন্তা হলে আমাকে পি রেশিও আমাকে দেখতে হবে। তো স্কোয়ার ফার্মার এখানে আমরা দেখবো যে পি রেশিও সবচেয়ে কম আসছে কোনটার, কোন কোম্পানির। তো ইউনাইটেড পাওয়ারের পি রেশিও সবচেয়ে কম আসছে 8.67। নেক্সট হচ্ছে স্টকটি হচ্ছে আমরা দেখতেছি এখানে স্কোয়ারের হচ্ছে 9.48, তারপরে সাবমেরিনে 10.27, তারপর হচ্ছে এদিকে আসে জিপিতে হচ্ছে 10.45 পি রেশিও, এই যে। তারপর হচ্ছে মারিকোতে 10.63, তার ব্যাট বিসিতে 12.14, 15.62, 17 মধ্যে এইভাবে কিন্তু আছে। তো আমরা ধরে নেব যে আসলে সাধারণত পি রেশিও কিন্তু 15 নিচে হলে ভালো হয়, তো 20 পর্যন্ত যাওয়া যেতে পারে, ধরা যেতে পারে। তো এই স্টকগুলো কিন্তু ভালো হয়, এদের সবকিছু ভালো থাকে, তাদের ন্যাব ভালো থাকে, ইপিএস ভালো থাকে, পি রেশিও ভালো থাকে। পি রেশিও ভালো মানে হচ্ছে ইপিএস এবং তার কারেন্ট প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট হবে, অর্থাৎ কারেন্ট প্রাইস এবং ইপিএস যত ভালো হবে তার পি রেশিওটা কিন্তু তত কমতে থাকবে। পি রেশিও তো কমবে তত স্টকটার কিন্তু আপনার লাইবিলিটিস কমে যাবে। তো আপনি এই স্টকে কিন্তু সাধারণত কি হয়, আপনার লসটা কমে যায় এখানে, মানে আপনার হঠাৎ করে আপনার বড় ধরনের মানে ঘাটতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই জন্যই হচ্ছে পি রেশিওটা ইম্পর্টেন্ট। নেক্সট যে প্যারামিটার আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইপিএসটা নিয়ে, আর্ন পার শেয়ার নিয়ে। তো ইপিএসটা হচ্ছে আমরা দেখবো এখানে সবচেয়ে বেশি ইপিএস কোন স্টকের আছে। এখানে আমরা দেখতেছি যে সবচেয়ে বেশি ইপিএস দেখা যাচ্ছে এখানে মারিকো। এই যে মারিকোর ইপিএসটা হচ্ছে এখানে 219.1, অর্থাৎ 290.10 পার শেয়ার হচ্ছে ইপিএস। এবং ইপিএস তার ভালো হওয়ার কারণে তার দেখেন ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু এখানে বেশি 100,000%। তারপর ইপিএসটা ভালো হওয়ার কারণে কিন্তু তার তার যে পি রেশিওটা কম 10.63। তো ইপিএস সবচেয়ে বেশি দেখতেছি মারিকোর, তারপর র্যাকেট ব্যাংকাইজার, তারপর হচ্ছে বার্জার 82.96, তারপর হচ্ছে বাটা 54, 43 হচ্ছে লিন্ডিভিডি 42। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস আপনি চার্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন, এখানে অনেকগুলোই পুরা। সবচেয়ে কম ইপিএস হচ্ছে এখানে রবির 0.82, আর সবচেয়ে বেশি আসছে কিন্তু হচ্ছে মারিকোর 219.1। তো এই ইপিএস গুলো দিয়ে মিন করা যাচ্ছে যে আসলে একটা স্টক কি পরে মার্কেটে পারফর্ম করবে, আপনি আপনার রেভিনিউটা, আপনি যে ইনভেস্ট করবেন আপনার ইনভেস্টটা কতটুকু সেফ এবং আপনি কেমন রিটার্ন পাবেন তার উপর কিন্তু নির্ভর করে আপনাকে অবশ্যই বিনিয়োগ করা উচিত। আর নেক্সট আরেকটা প্যারামিটার আমরা দেখবো যে ন্যাব। তো ন্যাবের ক্ষেত্রে দেখবো যে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ারে কত, সর্বোচ্চটা আমরা যদি দেখি, তা এদিকে সবচেয়ে বেটার অবস্থায় আছে হ্যাডেলবার্গ সিমেন্ট। না, এটা তো হওয়ার কথা না, প্রবলেম হয়ে গেছে, এটাতে আমরা দেখবো ট্রেড। এই সবচেয়ে বেশি ন্যাব হচ্ছে লিন্ডেভিডি 400, এই যে লিন্ডেভিডির হচ্ছে 408.4, অর্থাৎ 408.4 হচ্ছে তার ন্যাব পার শেয়ারে, তার ন্যাব হচ্ছে এত। আর ওয়ালটনের হচ্ছে 359.68, তেমনি বার্জারে 330, 315 মারিকো, তারপর র্যানেটা 283, তারপর হচ্ছে 265 হচ্ছে এখানে বাটা। এরকম করে কিন্তু চলে আসে। সর্বশেষ সবচেয়ে কম ন্যাব হচ্ছে গিয়ে হেডেলবার্গ সিমেন্টের 12.15, দেন হচ্ছে রবির হচ্ছে কিন্তু 12.17। তো এই স্টকগুলো নিয়ে আপনারা এই চার্টটা দিয়ে দেওয়া আছে, তো আপনারা এই চার্টগুলো হয়তো আপনারা একটু দেখতে পারেন বিনিয়োগ করার ক্ষেত্রে। আপনি অবশ্যই যদি এগুলোর উপর আলোকপাত করে বা এই প্যারামিটারগুলোর উপর যদি আপনি একটু চোখ বুলিয়ে বিনিয়োগ করার ক্ষেত্রে করেন, তাহলে আপনার বিনিয়োগটা কিন্তু সিকিউর হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, কারণ এগুলো হচ্ছে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বাংলাদেশের।
তো এখান থেকে আমি 17টি স্টক নিয়ে মূলত আমি কথা বলতেছি। আর নেক্সট আরেকটা আমার প্যারামিটার হচ্ছে আমার, সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড যে এটা দেয়া আছে অলরেডি, যে স্টকটি দেয় এটা আমরা করে নিই, সার্চ করে নিই। এখানে সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ড দেয়া স্টকটি হচ্ছে বাংলাদেশের লিন্ডেবিডি, 1540% লাস্ট ইয়ারে যার করা। পাশাপাশি মারিকেও কিন্তু 1000%, র্যাকিট ব্যাংক আছে 550, বার্জার 500, ওয়ালটন 300, তারপরে ইউনিলিভার 300, জিপি 160 আর বাটা 105। জাস্ট এগুলো আপনারা সব জানা আছে, জানতেন। জাস্ট আমরা সর্বশ্রেষ্ঠ দেখি, সেটা হচ্ছে রবি অনলি 10%, দেন হচ্ছে হাইডেলবার্গ 25%, সিঙ্গার হচ্ছে 35%। তো এই যারা ক্যাশ ডিভিডেন্ড কম দিচ্ছে তাদের হিস্ট্রি কিন্তু আমরা আলোচনা করছি কেন কম দিচ্ছে। যেমন সিঙ্গারে 35 কেন দিচ্ছে, দেখেন তার লোন আছে কিন্তু অনেক, 814 কোটি। আর তার পি রেশিওটা দেখেন 30.97, সিঙ্গারের ক্ষেত্রে বলতেছি। তার লোন হচ্ছে এত, আর তার পি রেশিও হচ্ছে 30.97, ইপিএস কিন্তু কম। তো সেক্ষেত্রে 32.9 হচ্ছে তার ন্যাভ, কিন্তু তার মার্কেট প্রাইস 146.8। এগুলা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করা উচিত। তা এদিক থেকে আবার ডিফারেন্ট কিছু দেখেন, এই যে এলএইচবিএল এর কিন্তু শর্ট টার্ম লং টার্ম লোন 0, তার এই দেখেন শেয়ার কিন্তু 100 এর উপরে, তার পি রেশিওটা ভালো 15, তার ইপিএস 4.18, 16.6 তার ন্যাভ, আর হচ্ছে 50% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। যারাই ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় দেখা যাবে যে এই প্যারামিটারগুলোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড যদি ভালো হয় তাহলে বুঝতে হবে যে তার ইপিএস, ন্যাভ এবং পি রেশিও এগুলো কিন্তু ভালো আছে। তো সেক্ষেত্রে অবজার্ভ করে আপনি আপনার বিনিয়োগকে আপনি ওইভাবে সুরক্ষিত করবেন, তাহলে কিন্তু আপনার বিনিয়োগটা নিরাপদ থাকবে। আর মার্কেট প্রাইস তো বলেই দিলাম। তো এই স্টকগুলো নিয়ে আমি আলোচনা করার আমার উদ্দেশ্য একটাই, যে আপনারা অনেকেই শেয়ার মার্কেটের বিশেষ করে জাঙ্ক শেয়ারে অনেকেই যেতে চান না, বা দেখা যাচ্ছে স্মল ক্যাপে ইনভেস্ট করতে চান না, বা অনেকে স্মল ক্যাপে গিয়ে অনেক টাকাই লস করেছেন বা এখনো লসে আছেন। তো যারা মনে করেন যে এইসব ধরনের সময় কম, বা আপনি খুব ভালো বুঝেন না, ক্যালকুলেশন বুঝেন না, তাহলে আমি মনে করি যে এই ধরনের স্টকগুলো আপনার বিনিয়োগ করার জন্য প্ল্যান করতে পারেন। কারণ এই স্টকগুলো কিন্তু যথেষ্ট ফান্ডামেন্টাল অনেক অনেক স্ট্রং, এবং এই ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ডও বেশি দিচ্ছে। আবার এখানে তার আদার্স যে প্যারামিটারগুলো এগুলো কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন পি রেশিওটা ভালো হলে ভালো হয়, ইপিএস, ন্যাব, ক্যাশ ডিভিডেন্ড। ওইদিকে আরেকটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল অনেক হাই, ডিরেক্টর হোল্ডিংস অনেক বেশি থাকে, আবার গ্রোথ আছে এইসবের, শর্ট টার্ম লোন লং টার্ম লোনও কিন্তু কম। এই সবগুলা মিলিয়ে যখন আপনি একটি স্টকের উপর আলোকপাত করে আপনি যখন বিনিয়োগ করতে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন। আর এখানে এগুলা করার জন্য আপনাকে তো খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার হবে না, জাস্ট আপনি শুধু এই প্যারামিটারগুলোর উপর চোখ খোলা রাখবেন। কারণ আপনার মতো অনেক লক্ষ লক্ষ বিনিয়োগকারী এই ধরনের স্টকে কিন্তু ইনভেস্ট করে আছে। এবং আমি মনে করি যে যারা একটু মিড লেভেলে প্রফিট করতে চান তাদের জন্য এই স্টকগুলো ভালো হয়। কারণ এখানে আপনি দেখবেন না যে হঠাৎ করে একদম স্টকটা একদম বেশি নেগেটিভ হয়ে গেছে, আবার একেবারে দেখবেন না খুব টপ থেকে একদম জিরো হয়ে গেছে, ওরকম না। একটা সাস্টেনেবিলি মেনটেন করে, কারণ এদের ডিরেক্টর হোল্ডিংটা অনেক হাই থাকে, মার্কেট ক্যাপিটাল অনেক হাই থাকে, এবং এদের কিন্তু লোনটাও কিন্তু একটা অ্যাডজাস্টেবল ফর্মে থাকে। পি রেশিওটা ভালো, ইপিএস ভালো, ন্যাব ভালো। তো আজকে আমার মেন উদ্দেশ্যটাই ছিল আপনাদের সাথে যে অনেকে ফান্ডামেন্টাল দেখেন দেশি এবং মাল্টিন্যাশনাল, আমি বলতে চাচ্ছি বহুজাতিক এবং আমাদের দেশীয় 17টি স্টকের আমি মোটামুটি এই প্যারামিটারগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যাতে আপনারা এইগুলা কিন্তু একটু থিঙ্ক করে যদি বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, আপনাদের বিনিয়োগটা সুরক্ষিত থাকবে, আপনাকে এত বেশি পাজেল হতে হবে না। তো ধন্যবাদ, আজকে এতটুকু ছিল ডিসকাশন আপনাদের সঙ্গে। আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। আর শেষে একটা কথা বলবো, আমার বেডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে নতুন টপিক নিয়ে আপনাদের যাতে হেল্প হয় ওই ধরনের টপিক নিয়ে আমি ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। আর আপনি আরেকটা আমি মেসেজ করবো আপনাদেরকে, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু দুঃখজনক হলো যে আসলে লাইক কমেন্ট শেয়ার খুব কম হয়। কারণ একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের, কিছু পেইড টুল ইউজ করতে হয়, অনেক স্টাডি করতে হয়,
তারপরে আরো অনেক কিছু আছে এখানে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে স্টকটা আমার ভিডিও স্টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।